আকসা পুরো কথা বলতে পারল না। তার আগেই ওর মেশিনের ন্যায় চলতে থাকতে মুখটা বন্ধ হয়ে গেল। তীর তীর করে নড়তে থাকা ঠোঁট জোড়া দখল করে নেওয়া হলো। মেজবা হাত দুটো নিজের কোমরে রেখে আকসার ঠোঁট শুষে নিচ্ছে অনবরত। ঘটনার আকস্মিকতায় আকসা কেঁপে উঠল। মেজবাকে দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করলো, সেই চেষ্টা ব্যর্থ হলো। আকসাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে রেখে টানা মিনিট দুয়েক ওর ঠোঁটের ওপর দংশন চালিয়ে মেজবা ছেড়ে দিল ওকে। তারপর ওর চোখে চোখ রেখে উসিয়ে জিজ্ঞাসা করলো, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? এমন সে শক্ত প্রশ্নটা আকসার ঠোঁটের দিকে ইঙ্গিত করে করলো মেজবা। আকসা পারলে দেওয়ালের সাথে সেটিয়ে যায়। ও চোখ খিসে বন্ধ করে বলল, আপনি তো বলেছিলেন আমার কাছেও আসবেন না, আর আমাকে ছুবেনও না। ছুঁইনি তো, মনের ভাবনাই বড়। মনে মনে ভাবো তোমাকে আমি টাচ করিনি, তাইলেই তো হয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমার ঠোঁট জোড়া খুব বেশি মিষ্টি। আমার আবার মিষ্টির সাথে চরম শত্রুতা, তবে এটা খারাপ ছিল না। আকসার লজ্জায় কান গরম হয়ে গেল। মেজবা ঘর থেকে বের না হওয়া অবধি ও ওই দেওয়ালের কোণেই পড়ে রইল। আজ মেজবাহর কাছে শহরের বার্ষিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বায়না ধরেছে মিহি। তাদের সবাইকে নিয়ে মেলায় যেতে হবে। চাইলে বন্ধুদের নিয়ে যেতে পারত, তবে বন্ধুদের চাইতে ভাই বোনদের সাথে ঘোরাঘুরিটা বেশি ভালো লাগে ওর। এই জন্য আরও বড়ে সোজা বাসা থেকে এখানে চলে এসেছে ও। তবে মেজবা সাফ জানিয়ে দিয়েছে আজ বিকালে ও কোনোভাবেই ওদেরকে মেলায় নিয়ে যেতে পারবে না। ওর এক বন্ধুর সাথে দেখা করার কথা রয়েছে আজ, বরং কাল নিয়ে যাবে। কিন্তু মিহি বড্ড নাসর বান্দা এবং মেজবাহর সবচেয়ে আদরের বোন। এই জন্য শেষমেশ মেজবাকে ওর জেদের কাছে হার মানতে হলো। ও বলে দিল, দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে সবাইকে তৈরি হয়ে থাকতে, 3টার পরই ওদের নিয়ে বের হবে। মিহি এই খুশির সংবাদটা ভেতর মহলে পাঠানোর জন্য দৌড় দিল। আকসারা তখন লুডো খেলছিল বসে। ওরা যে সেই সকাল 8টায় নাস্তার পর লুডো খেলার মগ্ন হয়েছে, এখনও খেলা ছেড়ে ওঠার নামগন্ধ নেই। লুডো খেলায় এতক্ষণ তাহসিন আর রিমু ছিল। মিহি এসে হৈরে করে বসলো। মিহিকে দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে আকসা। মিহির সাথে ওর বড্ড খাতির। সমবয়সী হওয়ার কদিনের মধ্যেই দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছে। পাশাপাশি একবার বসলে দুটোকে সহজে ছাড়ানো যায় না। মিহি সোজা গিয়ে বসে পড়ল আকসার পাশে। উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন আছো ভাবি? কেমন আছো? প্রশ্নটা শুনে আকসার মনের ভেতর হতে বিষণ্ণ হয়ে গেল। ও তো ভালো নেই, একদমই ভালো নেই। তাহলে ভালো আছি বলে কি মিথ্যা বলা হবে? হবে বোধ হয়। তাই আকসা ছোট করে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মিহি? আমি তো বিন্দাস আছি, তবে তোমাদের খুব মিস করেছি জানো। 2 দিন, অথচ মনে হচ্ছিল কত বছর জানি দূরে আছি তোমাদের থেকে। তাই চলে এলাম আবার। আমও তো আসতেই দিচ্ছিল না। এখন কদিন পর এক্সাম, কিন্তু আমিও তো হার মানার পাত্রী না। অনেক কান্নাকাটি করে শেষ পর্যন্ত এসেছে জানো। একটা ঘটনা ঘটবে। মিহি আবার মানুষের মনে কৌতূহল জাগাতে পারে বেশ। সামান্য কথাকেও এমন নাটকীয়ভাবে বলে যে মানুষ ভাবনায় পড়ে যায়। রিমু কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, কি ঘটনা মিহি আপু? হু গ্যাস কর। তাহসিন চিপস মুখে পড়তে পড়তে চশমাটা ঠিক করে গা সারা ভাব নিয়ে বলল, গ্যাস করতে পারছি না, তুমিও বদলে দাও। আজকে আমরা সবাই মেলায় যাব। মেলায় যাওয়ার কথা শুনে সবাই খুব খুশি। সারাদিন বাসার মধ্যে থাকতে দম বন্ধ লাগে। আকসা সচরাচর এভাবে কাটা দিন একটানা ঘরবন্দি হয়ে থাকার মেয়ে না। নেহাতই শ্বশুর বাড়ি বলে বাপের বাড়ি হলে এতক্ষণে কতবার যে
বাড়ির বাইরে উড়াল দিয়ে আসা হতো ওর। তাছাড়াও বাড়ির নতুন বউ ও এভাবে হঠাৎ ঘুরতে বেরিয়েও যাওয়া যায় না। ব্যাপারটা দৃষ্টিকটু লাগবে, তবে আকসাও হাঁসফাঁস লাগছিল এভাবে ঘরবন্দি হয়ে থেকে। এই জন্য মেলায় যাওয়ার কথা শুনে ও খুব খুশি হলো। তখনই মিহি বলে উঠল, ভাইয়া বলেছে আমাদের সবাইকে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে থাকতে। আকসা তৎক্ষণাৎ ব্রুকুসকে প্রশ্ন করলো, ভাইয়া বলেছে মানে? ভাইয়া বলেছে মানে? ভাইয়া বলেছে তোমার ভাইয়া কেন রেডি হতে বলেছে? তো যে আমাদের মেলায় নিয়ে যাবে সে বলবে না? আকসা মাথায় যেন আকাশ সোম বাড়ি কোনো বস্তু ভেঙে পড়লো। যেই লোকের থেকে দূরত্ব বজায় রাখতে চাচ্ছে, যেই লোকও ওকে সম্পূর্ণভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে যাচ্ছে, আবারও তারই মুখোমুখি। মেজবা নিশ্চয়ই চায় না যে আকসা ওদের সাথে মেলায় যাক। তাহলে আকসা কি করবে? যাবে না? কথাটা মাথায় আসতেই আকসা ঝটপট বলে উঠল, আমি যাব না। মিহি ব্রুকুসকে প্রশ্ন করলো, তুমি যাবে না মানে? আমি যাব না মানে যাব না। আসলে আমার যেতে ইচ্ছা করছে না। কথাটা বলেই আকসা এমন একটা ভাব করলো যেন ওর যাওয়ার কোনো ইচ্ছাই নেই। কিন্তু মিহি তা মানল না। ও পারলে এক প্রকার ধরে বেঁধে বলল, তা তো হচ্ছে না ভাবি, তোমাকে যেতেই হবে। তুমি তো আমাদের সাথে ঘুরোনি এর আগে, ঘুরে দেখো, অনেক মজা হবে। আমরা অনেক আনন্দ করি, তোমার একটুও বোরিং লাগবে না। প্লিজ চলো না। মিহি বারবার করে অনুরোধ করতে লাগলো, এমন করুণভাবে বলল যে আকসা আর ওকে বারণ করতে পারল না। তবে ও মনে মনে উপায় খুঁজতে লাগলো, কোনোভাবেই নিজের আটকানো যায় কি না। মেলায় যাওয়া দুপুরে খাওয়ার টেবিলে আজ মেজবা সবার আগে বসেছে। মূলত ঈশা বেগম ওকে বসতে বলছেন। মেজবাহর একটু বাইরে বের হতে হবে, ৮ ঘন্টা খানেকের জন্য। সেখান থেকে ফিরে আবার ছোট ভাই বোনদের মেলায় নিয়ে যেতে হবে ওর। তারা অনেক না খেয়ে বের হয়ে যাচ্ছিল। ঈশা বেগম তো ছেলেকে না খাইয়ে বাইরে বের হতে দিত নারাজ। ছেলে না খেয়ে মুখ শুকনো করে থাকবে, এটা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। একমাত্র ছেলে তার, সেই ছেলের দিকেই সবটুকু খেয়াল। মেজবা অবশ্য বারবার করে বলেছিল বাইরে থেকে চা কফি কিছু খেয়ে কাটিয়ে নেবে, কিন্তু ঈশা বেগম শোনেননি। তার দৃঢ় বিশ্বাস, বাইরে বের হলে তার ছেলের খাওয়ার দিকটা খেয়ালই থাকবে না। আর চা কফিতে পেটও ভরে না। দুপুর 1:30 বাজে। তরকারি যখনই চুলায় ওপরে, দুটো পদ শেষ হতে এখনও বাকি। আরও ৮ ঘন্টা খানেকের মতো সময় লাগতো এই বাড়িতে সবগুলো পদের রান্না শেষ হলে তবেই সবাইকে খেতে ডাকা হয়। তবে মেজবাহুর তাড়া থাকায় ওকে টেবিলে বসিয়ে ঈশা বেগম তড়িঘড়ি করে রান্নাঘরে গিয়েছেন খাবার উঠিয়ে আনতে। আকসা তখন ওদের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এখান থেকে দক্ষিণ দিকে উঁকি দিলে বারান্দার পর ড্রয়িং রুম দেখা যায়। আকসার আজ হঠাৎই বড্ড বেশি খিদে পেয়েছে। টোস্ট বিস্কুট ঘরে রাখা আছে, তবে এসব কিছুই খেতে ইচ্ছা করছে না ওর। ও আবার খিদে সহ্য করতে পারে না, এটা আসলে জেনেটিক্যালি পাওয়া। ওর আব্বুও খিদে সহ্য করতে পারতেন না, মেয়েও হয়েছে তেমনই। আকসা চেষ্টা করলো নিজেকে আটকানোর, তবে শেষ পর্যন্ত পারল না। একবার ভাবলো মিহিকে ডেকে ওকে পাঠাবে রান্নাঘরে, কিন্তু মিহি ছাদে গিয়েছিল বলে ও আর ডাকতে যায়নি। ওর এখন এতটাই বেশি খিদে পেয়েছে যে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে ওঠার শক্তিটুকুও নেই। ও শেষ পর্যন্ত ধীর পায়ে ঠেলে রান্নাঘরে গেল। ফাতেমা খাতুন সালাদের জন্য শসা, গাজর আর টমেটো কাটছিলেন, আর ঈশা বেগম তরকারি তুলছিলেন পাত্রে। হঠাৎ রান্নাঘরের দরজায় চোখ পড়তেই দেখলেন আকসা দাঁড়িয়ে আছে সেখানে, মুখটা শুকনো ওর। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশা বেগম এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, কিছু লাগবে?
খিদে পেয়েছে আম্মু। আকসা ক্ষীণ স্বরে কথাটা বলল। ঈশা বেগম শোনা মাত্রই তড়িঘড়ি করে বললেন, আরে মা, তোমার খিদে পেয়েছে আগে বলবে তো। আর আমিও না কি বাড়ির নতুন বইয়ের কি দরকার না দরকার তা কাজের চক্করে একদম ভুলেই গিয়েছিলাম। রাগ করো না মা, চলো ডাইনিংয়ে চলো, তোমাকে খেতে দিচ্ছি এক্ষুনি। আহারে, মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। রান্নাঘরের পেছনের দিকে ডাইনিং রুম। আকসা ডাইনিংয়ে যেতেই পা থমকে গেল ওর। মেজবা টেবিলে বসে ফোন চালাচ্ছে। এ সময়ে তো তার টেবিলে থাকার কথা নয়। এ কয়দিনে খাওয়ার সময়ে একবারও মুখোমুখি হয়নি ওরা। অবশ্য না হওয়াই কথা, দুজনের খাওয়ার সময়কাল ভিন্ন ছিল কথা দিন। এমনকি আকসাকে দেখে মেজবা ডাইনিংয়ে আসতই না। শাশুড়ির কথায় আকসা ধীর পায়ে এগিয়ে গিয়ে মেজবাহর সামনের চেয়ারে গিয়ে বসলো। ঈশা বেগম তখন আকসাকে বললেন, ও কি মা, ওখানে বসেছো কেন? আমার ছেলের পাশে এসে বসো। কথাটা শুনে আকসা ইতস্ত করে মেজবাহর দিকে তাকালো। মেজবাহর ওর দিকে কোনো মনোযোগই নেই। ও ফোন স্ক্রল করতে ভীষণ মনোযোগী। ঈশা বেগম আকসাকে চুপ করে থাকতে দেখে পুনরায় কিছু বলতে যাবেন, তার আগেই মেজবাহর বলে উঠল, মামুনি দ্রুত করো, আমার লেট হয়ে যাচ্ছে। ঈশা বেগম তাড়াহুড়ো আর কিছু বলার সুযোগ পেলেন না, দ্রুত মেজবাকে খাবার বেড়ে দিলেন। এরপর আকসার প্লেটে খাবার তুলে দিয়ে রান্নাঘরে দৌড়ালেন তরকারি তুলতে। আকসা এক লোকমা খাবার মুখে তুলেছে, কম করে হলেও 5 মিনিট সময় লাগিয়ে। এদিকে মেজবা খুব তাড়াহুড়ো করে খাচ্ছে। ইতিমধ্যে 2টো ফোন কল চলে এসেছে ওর। আকসা খেতে খেতে মাঝে মধ্যে মেজবাকে দেখছে, অথচ মেজবাহর ওর প্রতি কোনো ভ্রুক্ষেপই নেই, যেন নিজের মতো খেয়ে চলেছে। আচমক বিষম খেলো আকসা, কাশতে লাগলেও ও। মেজবা এবার মুখ তুলে তাকালো, অত্যন্ত শান্ত দৃঢ়ভাবে জগ থেকে গ্লাসে পানি ঢেলে আকসার দিকে ঠেলে দিয়ে বলল, খেয়ে নাও। আকসা দ্রুত এক নিঃশ্বাসে গ্লাসে সবটুকু পানি খেয়ে শেষ করলো। গ্লাসটা টেবিলের উপর রেখে চিকন কণ্ঠে মেজবাকে বলল, থ্যাঙ্কস। মেজবা কোনো জবাব দিল না, এর বিপরীতে যেন শুনতেই পায়নি ওর কথা। আকসা তবুও পুনরায় সরল মনে জিজ্ঞাসা করলো, আপনি কি কোথাও যাচ্ছেন? মেজবা আর প্লেটের বাকি খাবারটুকু শেষ করলো না। শেষ করতো বোধ হয়, কিন্তু এই ঘটনার পর আর করলো না। উঠে গেল তৎক্ষণাৎ। তারপর মধ্যম স্বরে চেঁচিয়ে ডাকলো, মামুনি, মামুনি, এদিকে আসো তো। ছেলে ডাক শুনে ঈশা বেগম তখনও রান্নাঘর থেকে ছুটে এলেন। এসে দেখলেন মেজবাহর প্লেটে তখনও অর্ধেকের বেশি খাবার রয়ে গেছে, অথচ মেজবা খাবার ছেড়ে উঠে গেছে। ঈশা বেগম অবাক হয়ে বললেন, এভাবে না খেয়ে উঠে গেলে কেন? মেজবা এই প্রশ্নের কোনো জবাব দিল না, বরং ভিন্ন প্রসঙ্গে বলল, প্লেটের বাকি খাবারটুকু শিম্মুকে দিয়ে দিও, আমি বের হচ্ছি। মেজবা বেরিয়ে গেল। ঈশা বেগম কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইলেন, ছেলের যাওয়ার পানির তাকিয়ে। তারপর আকসার দিকে ঘুরে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে মা? প্রশ্নটা শুনে আকসার চোখের পাতা কিঞ্চিত কেঁপে উঠল। তবে ও ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বলল, কই না তো আম্মু। ঈশা বেগম আর কিছু বললেন না, তবে তাকে কিছুটা নিশ্চিন্ত দেখালো। আকসা শুয়ে আছে ঘরে, গায়ে একটা কম্বল টেনে রেখেছে। কম্বলটা ওর মুখ অবধি রয়েছে, যাতে বোঝা না যায় যে ও ঘুমিয়ে নেই। আকসা শুয়ে ভাবছিল এরপর ঠিক কী ঘটতে পারে। তখনই সম্ভবত দরজার কাছ থেকে মিহির কণ্ঠস্বর শোনা গেল। মিহি সামনে ডেকেই চলেছে, ভাবি, ও ভাবি উঠো, যাবে না তুমি? যতই ডাকুক কিন্তু আকসার কোনো সারা শব্দ নেই। ও মরার মতো পড়ে আছে। শেষমেশ মিহি এগিয়ে আসলো, এসে আলতোভাবে আকসার কাঁধে ধাক্কা দিতে দিতে বলল, তুমি কি ঘুমিয়ে গেছো? এভাবে কতক্ষণ আর পারা যায়? আকসা এবার বন্ধ করে রাখা চোখ খুলে সরু গলায় বলল, শরীরটা ভালো লাগছে না একদম।
কি হয়েছে? মনে হচ্ছে জ্বর আসবে। উঠে ওষুধ খেয়ে নাও। মামনিকে ডেকে দিচ্ছি। মিহি কথাটা বলে উঠতেই আকসা ওর হাত ধরে ফেলল। বলল, না, না থাক, তাদের ডাকতে হবে না, আমি ঠিক হয়ে যাব। না, তা কি করে হয়? তুমি অসুস্থ সেটা সবাইকে জানাবো না। আকসা পড়েছে মহা মুসিবতে। মিহি ছাড়বে না মনে হচ্ছে না। তাই আকসা উঠে বসে কম্বল সরিয়ে মুচকি হেসে বলল, এই তো আমার তেমন কিছু হয়নি, দেখো একদম সুস্থ আছি। শুধু একটু জ্বর জ্বর ভাবছিল কিছুক্ষণ আগে, এখন আর নেই। তাহলে আমাদের সাথে ঘুরতে চলো। চলাফেরা করলে তোমার শরীর চাঙ্গা হয়ে যাবে। দেখো, আকসা নিশ্চুপ হয়ে রইল। ওকে চুপ থাকতে দেখে মিহি আনন্দিত স্বরে বলে উঠল, আর কিন্তু না শুনবো না ভাবি, প্লিজ চলো না। আকসা আর না করতে পারল না। শেষমেশ বাধ্য হয়ে ও তৈরি হয়ে নিল। একটা মেরুন রঙের ফুল স্লিভ গোল ফ্রেক পরে নিল। মুখে কোনো প্রসাধনী দিল না, শুধু ঠোঁটে হালকা লিপ গোলস। ঠোঁটে কাজল দিতে গিয়েও দেয়নি। চুল বেনি করে মাথার ওড়না টেনে নিয়ে গত মাসে আড়াং থেকে কেনা নতুন পার্স ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল দ্রুত। বাইরে থেকে তাড়া দেওয়া হচ্ছিল, তাই আর সময় নষ্ট করল না। ব্যবভোজ্য মেলা সুবিশাল। মেলার এক আধ থেকে অপর প্রান্তে ঘুরে আসতে ন্যূনতম 15-20 মিনিটের মতো সময় লাগবে। অজস্র শতাধিক দোকান, প্রতিটা দোকানে বাহারির রকমের জিনিসপত্র। আকসার ছোটবেলা থেকেই একটা জিনিসের প্রতি বড্ড বেশি লোভ, সেটা হলো শাড়ি। শাড়ি নেশা ও যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল তারপর থেকেই বেশি তৈরি হয়েছে। এর আগে অবশ্য মায়ের শাড়ি পরা হতো প্রচুর। এরপর পরপরই কতগুলো জন্মদিনে শাড়ি গিফটও পেয়েছে কয়েকটা। তখন গিফটের নিজের শাড়ি ছিল 4টা। এসএসসি পরীক্ষার পর থেকে যখন শাড়ি প্রতি ওর খুব আগ্রহ জন্মালো, তখন থেকে শাড়ি সংগ্রহে রাখতে রাখতে বর্তমানে আকসার শাড়ির সংখ্যা 47টা। এর মধ্যে ওর নিজের সংগ্রহ করা 31টা। আর ব্যাগগুলো বিয়েতে উপহার পাওয়া, কোথাও গেলে বা অনলাইনে তো আকসার নজরাকে শাড়ির ওপরে যাবেই। আজও হয়েছে তেমনই। মেলায় ঢুকে 2-3টে দোকান পরে শুরুই দিকেই একটা বড় শাড়ির দোকান দেওয়া হয়েছে। সেখানে বেশি কিছু শাড়ি চোখে পড়েছে আকসার। সে যে চোখে পড়েছে তারপর থেকে আর ওর কোনো কিছুতে মন নেই। মিহি বলেছিল ওদের সাথে আসলে অনেক আনন্দ হবে। এতক্ষণ আসলে হচ্ছিলও তাই। মেজবার সামনে হাঁটছিল ওরা পিছনে হাঁটতে হাঁটতে অনেক ফাজলামি নখরামি করে ফেলেছে ইতিমধ্যে। তবে এখন আর আকসা এই আনন্দে সামিল হতে পারছে না। শাড়িগুলো ভালোভাবে না দেখা পর্যন্ত ওর স্বস্তি হচ্ছে না। মনের অস্বস্তিকে দূরে সরিয়ে ফেলতে না পেরে শেষ পর্যন্ত ও মিহিকে ফিসফিসিয়ে বলল, চলো না মিহি, পিছনে ওই দোকানে একটু শাড়ি দেখে আসি। মিহি আকসার হাতের কোনোই টেনে ধরে বলল, ভাইয়াকে না বলে যাব ভাবি? হ্যাঁ, যদি ভাইয়া পরে জেনে রাগারাগি করে তখন? আরে কিছু হবে না, চলো তো, থাকো না হলে আমি গেলাম। আকসা একাই পিছনে ঘুরে হাঁটা দিল শাড়ির দোকানের দিকে। অগত্যা মিহিও পিছু পিছু গেল। একটা শাড়ি বাদামি রঙের, সোনালি কারুকাজ করা তসর কাতান। শাড়িটা একদম চোখে ধাঁধানো সুন্দর। কিছু জিনিস হয় না, প্রথম দর্শনেই মনে ধরে যায়, মাথা থেকে আর সরতেই চায় না। এই শাড়িটাও ঠিক তেমনই। আকসা শাড়িটার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। দোকানদারের কাছে দাম জিজ্ঞাসা করবে তার আগেই পিছন থেকে একটা রোর কণ্ঠ শোনা গেল। মিহির নাম ধরে ডাকা হয়েছে। মিহি তো ভয়ে মাটির নিচে দেবে যায় পারলে। ও ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখছে বড় ভাইকে। মেজবা দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, হাতের মুঠো শক্ত করা। তাহসিন আর রিমু ওর পিছনে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে, যার অর্থ ওদের বড় ভাই খুব রেগে আছে। আকসার অবশ্য সেদিকে ধ্যান নেই। ও শাড়িটা এক ধ্যানে দেখছে। এত বেশি পছন্দ হয়েছে যে
এখনই কিনে নিতে, কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে আকসার নিকটে পর্যাপ্ত টাকা নেই। তাই ও খুব আগ্রহ থাকা সত্ত্বেও শাড়িটা কিনতে পারল না। তবে দোকানদারকে জিজ্ঞাসা করলো শাড়িটার দাম কত ভাইয়া। দোকানদার জবাবে বললেন, একদম 4250 টাকা আপা। শাড়িটা কি আপনি 1-2 দিনের জন্য রেখে নিতে পারবেন প্লিজ? এইসব শাড়ি খুব চলে তো, আর এটা এখানে সবচেয়ে ভালো শাড়ি। এগুলো সচরাচর রাখা না আপা। তবু যদি একটু চেষ্টা করতেন। ঠিক আছে আপা, আমি চেষ্টা করব রেখে দেওয়ার। আকসা তবু বিশ্বাস হলো না। ওর মনে হলো শাড়িটা বোধহয় শেষ পর্যন্ত এসে ও আর পাবে না, বিক্রি হয়ে যাবে। একরাশ মন খারাপ নিয়ে ও বাকিটা রাস্তা হাঁটলো। মিহিরা এসে দাঁড়িয়েছে নাগরদোলার সামনে। ওর হঠাৎ খেয়াল হয়েছে ও নাগরদোলায় উঠবে। মেজবা গিয়েছিল ওদের জন্য আইসক্রিম আনতে। ও আসার পর মিহি বলল, ভাই আমরা নাগরদোলায় উঠব, প্লিজ আমাদেরকে নাগরদোলায় উঠাও না। তাহসিন আর রিমু বায়না ধরল। এই জন্য মেজবা ওদের নাগরদোলায় ওঠাতে রাজি হলো। ও বলল, তোর আইসক্রিম খেয়ে নে, আমি টিকিট কেটে নিয়ে আসি। 5টা কাটবে। কিন্তু 5টা কেন? তুমিও উঠবে না? না, আমি উঠবো না, এসব বাচ্চাদের রাইড। না না, তোমাকে উঠতেই হবে, না হলে আমরা উঠবো না। সবগুলো একদম জেঁকে দিল মেজবাকে। বাধ্য হয়ে ও 5টা টিকিট কেটে নিয়ে আসলো। আকসা এতক্ষণ এক কোণে দাঁড়িয়েছিল, আইসক্রিমটাও খায়নি। একটা বাহানা দেখিয়ে তাহসিনকে দিয়ে দিয়েছে। মেজবা ব্যাপারটা খেয়াল করেছে তৎক্ষণাৎ, তবে পাবলিক প্লেস হওয়ার কারণে কিছু বলেনি। ডাক আসতেই ওরা নাগরদোলায় উঠে গেল। তাহসিন, মিহি আর রিমু একটা বাক্সে। তবে আকসাকে তখনও দাঁড়িয়ে ইতস্ত করতে দেখা গেল। আকসা বিড়বিড় করে ওদেরকে বলল, আমি নাগরদোলায় উঠি না কখনো, আমার উচ্চতা ভীতি আছে, তাছাড়াও হাড় ভীষণ দুর্বল, আমি উঠতে পারবো না, মরেই যাব। আকসা ইতস্ত করতে লাগলো। নাগরদোলা চালু করার তাড়া চলছে। মিহি খাসার ভেতর থেকে চেঁচিয়ে বলল, ভয় আছে যখন তাহলে ভাইয়ের সাথে যাও, ভাইয়া হ্যান্ডেল করতে পারে ভালো। আকসা বুঝলো কাজ হবে না। নাসরবান্দা ননদ পেয়েছে একটা, সব কিছু করিয়েই ছাড়বে। অগত্যা আকসা মেজবাহুর পিছু পিছু আরেকটা খাঁচায় উঠল। নাগরদোলা শুরুতে আস্তে ঘোরানো হচ্ছিল, এরপর ধীরে ধীরে জোরে ঘুরতে শুরু করলো। নাগরদোলা ঘোরানোর নিয়মই এটা। আকসা প্রথমে খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি, স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল। কিন্তু যখনই জোরে ঘুরতে শুরু করলো তখন ও প্যানিকড হতে লাগলো। যখন ওর দিকে থেকে নিচের দিকে নামিয়ে আবার উপরে ওঠায়, ওই সময়টাতে প্রত্যেকবার বুকে চাপ পড়ে, মনে হয় এই বুঝি জান চলে যাবে। আকসা তো ভয়ে শেষ। অজান্তেই কখন যে ওর হাত দুটো মেজবাহর স্কাই ব্লু শার্টটা সামনে থেকে শক্ত করে চেপে ধরেছে, সেটা ও খেয়ালই হলো না। ওর মাথাটা গিয়ে ঠেকেছে মেজবাহর বুকে। শার্টের কলারের কাজটাই ওর মাথার ওড়না খুলে গিয়ে সামনের দিকে কিছু খোলা চুল মেজবাহুর মুখে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে। মেজবা দিব্যি বসে আছে, একেবারে শান্তশিষ্ট, যেন কিছুই হয়নি। অবশ্য শুধু পুরুষ মানুষ বলে নয়, ও যেই প্রফেশনে আছে সেখানে এসব একদমই মামুলি ব্যাপার। তবে আকসা ভয় পাচ্ছে দেখে মেজবা বিব্রত হলো। এক হাত আকসার পিঠ আগড়ে ধরে রাখলো যাতে ও ভয় না পায়। আকসা নাকের পুরুষালী শৈলের পারফিউমের গাঢ় ঘ্রাণ গিয়ে ঠেকছে। তবে এই মুহূর্তে ওর সরে আসার কোনো ইচ্ছা বা উপায় কোনোটাই নেই। হিতাহিত জ্ঞানশূন্য ও মেজবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। চোখ বুজে আছে জোরে নাগরদোলা চালু হওয়ার পর থেকেই। এর মধ্যে একবারও চোখ খুলে দেখেনি ওদেরকে মিহি। তাহসিন আর রিমু বেশ ভালোই মজা করছে, আনন্দে জোরে চিল্লাচ্ছে ওরা। আকসার কানে ওদের সেই চিল্লানির শব্দ বেশি আসছে।
আজ ওই কয়টাকে ভালো মতো বকাঝকা করবে, ওর ব্রেন ওয়াশ করে নাগরদোলার মতো ভয়ানক রাইডে ওঠানোর জন্য। নাগরদোলা আরও কিছুক্ষণ চলার কথা, কিন্তু আকসা যখন না পেরে শেষমেশ দু হাত মেজবাহর বুকের কাছে শার্টের অংশ খামচে জড়িয়ে ধরে মরার কণ্ঠে বলল, প্লিজ থামাতে বলুন না। তৎক্ষণাৎ নামতেই নাগরদোলার নিচের দিকে মেজবা চেঁচিয়ে রাইডের সহযোগী ছটরাটাকে উদ্দেশ্য করে বলল, ছোট ভাই স্টপ করো রাইট নাও। ওর ওই এক কথাতেই ছেলেটার সঙ্গে সঙ্গে নাগরদোলা থামিয়ে দিল। আকসা এবার ধীরে ধীরে মেজবাহর বুক থেকে মাথা তুলে চোখ খোলালো। এবার এক ধ্যান ফিরল। মেজবা শীতল চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে আকসা সিটকে দূরে সরে গিয়ে আতিপাতি করে লুকানোর জায়গা খুঁজল। কিন্তু আফসোসের বিষয় হলো এখানে আর জায়গা নেই যেখানে আকসা লুকিয়ে বাঁচতে পারে মেজবাহর ওই তীক্ষ্ণ দৃষ্টি থেকে। মেজবা ওর সাথে একটা কথাও বলল না, রাইড থেকে নেমে গেল। আকসাও কাছুমাছু হয়ে ওর পিছু পিছু ওকে অনুসরণ করতে লাগলো। মেজবা একটা দোকান থেকে পানি কিনে নিয়ে এসেছে। ততক্ষণে মিহিরাও সেখানে এসে দাঁড়িয়েছে। মেজবাহর সরু ঠোঁটের কোণে এক সিলতে হাসি। হাসিটা ঠিক কী উদ্দেশ্যে তা বোঝা গেল না তৎক্ষণাৎ। পর মুহূর্তেই আকসা বুঝতে পারল, যখন মেজবা মিহির হাত পানির বোতলটা ধরিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, ওকে পানি খেয়ে নিতে বল, এমনিতেই তো কালেমা পড়া শুরু করেছিল আজ। মেজবাহর হাসি কারোটা এবার ধরতে পারল আকসা। ওকে উপহাস করা হচ্ছে, মনে মনে কিঞ্চিত রাগও হলো ওর, তবে মুখে কিছু বলল না। বাসায় ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গল্প আড্ডা দিয়ে তারপর রাতের খাবার খেয়ে এখন লুডো খেলতে বসেছে আকসা, মিহি, রিমু আর তাসিন। তাসিন এই বাড়ির ছোট ছেলে হলেও ওকে মেয়েদের দলে ভেতরে দেখা যায় বেশি। সব সময়ই দুই বোনের সাথে লেগে থাকে ও। আর এখন তো বাড়িতে ওদের একমাত্র বড় ভাবি এসেছে, তার সাথে তাহসিনের খুব ভালো সাক্ষাৎ তৈরি হয়েছে। সারাদিন বাইরে স্কুল, কোচিং আর মাঠে খেলাধুলা করে সন্ধ্যার পর এসে ও দুনিয়ার সকল গল্প করবে ভাবির ঘরে বসে। ভাবিকে বলবে আজ স্কুলে কি হয়েছে, খেলার মাঠে কি হয়েছে, কোনো খেলায় জিতেছে। আকসারও ওদের সঙ্গ খুব ভালো লাগে। অল্প গেছে ও সময়ের মধ্যে ওদের সাথে দারুণ মিলে একেবার খেলা শেষ করে পুনরায় খেলার প্রস্তুতি চলছে। তখনই মিহির কিছু একটা মনে পড়লো আসনক ও আসছি বলে দ্রুত উঠে চলে গেল ঘরের বাইরে। ফিরল মিনিট দুয়েকের মধ্যে। ও যখন ফিরে এসেছে তখন ওর হাতে একটা সুন্দর শপিং ব্যাগ। ব্যাগের মধ্যে কি তা ঠিক বোঝা যাচ্ছে না। সবার কৌতূহলী দৃষ্টি ওর দিকেই। মিহির ধপ করে বিছানার ওপাশে বসে শপিং ব্যাগটা আকসার হাতে ধরিয়ে দিয়ে অতি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, দেখেছো আমি কত ভুলবো না, তোমাকে এটা দিতেই ভুলে গিয়েছিলাম। ভাইয়া দিয়েছে এটা তোমাকে। মেজবাহর কথা শোনা মাত্র তার অনিচ্ছা সত্ত্বেও ব্রুকুসকে ফেললো আকসা। জিজ্ঞাসা করলো, কি আছে এতে, তুমি দেখে নাও। আমরা কেউ খুলে দেখিনি। মেলা থেকে ফেরার পথে ভাইয়া আমাদের নামিয়ে দিয়ে গেল না? যখন তোমরা আগে হেঁটে গিয়েছিলে তখন ভাইয়া ডেকে আমার হাতে এটা দিয়ে বলল তোমাকে দিতে। আকসা ব্রুকুসকে রেখে ব্যাগের ভেতরে থাকা প্যাকেটটা খুললো। খোলা মাত্রই দেখলো তার মধ্যে একটা শাড়ি। সেই বাদামি রঙা শাড়িটা। আকসা স্তম্ভিত হলো। মুখেরা নেই ওর, কেমন প্রতিক্রিয়া দেখাবে ঠিক বুঝে উঠতে পারছে না। মিহি, রিমোনা এই নিয়ে খুব হাসি মজা করলো। হঠাৎ মিহি জিভ কেটে বলে ফেলল, এই রে, একটা বড় ভুল করে ফেলেছি। ভাইয়া নিষেধ করেছিল ভাবিকে না জানাতে যে এটা ভাইয়া দিয়েছে। আমি তো বলে ফেললাম। তুমি প্লিজ ভাইয়ার সামনে কিছু বলো না ভাবি যে আমি তোমাকে একথা জানিয়ে দিয়েছি। মেজবা শাড়ি দেওয়ার বিষয়টা যে বলতে নিষেধ করেছে। একথাটা শোনা মাত্রই আকসার রন্ধে রন্ধে আগুন জ্বলতে মেজবাহর প্রতি লাগলো। ভেতরে ভেতরে খুব রাগ হলো আকসার। অন্ধকারাচ্ছন্ন বেলকনি থেকে ঘরের ভেতরে উকি দিয়ে দেখলো মেজবা বিছানার ওপরে বসে ল্যাপটপে কিছু একটা করছে।
আকসার এবার আর সহ্য হলো না। ও ঘরের ভেতরে আসলো। মেজবাজি ওর দিকে তাকিয়েও দেখেনি, সেটাও খুব ভালোভাবেই খেয়াল করলো। এতে মনের ভেতর অনবরত জ্বলতে থাকা রাগটা যেন আরও বেশি দপে উঠল। ক্রমাগত জেদ বাড়ল ওর, মস্তিষ্কে জ্বালাপোড়া হতে শুরু করলো। আকসা সোজা ড্রয়ারের কাছে গিয়ে ওকে দেওয়া ড্রয়ার খুলে সেখান থেকে শাড়িটা বের করলো। এরপর সেটা নিয়ে গিয়ে সোজা মেজবাহুর সামনে দাঁড়ালো। মেজবাহু তখন কোনো প্রতিক্রিয়া নেই। আকসাকে সামান্য ঘাড় ঘুরিয়ে দেখলেও না। এই পর্যায়ে এসে আকসা শাড়িটা বিছানার উপর ছুঁড়ে মারল। এবার মেজবা ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে দেখল ওকে। এই শান্ত দৃষ্টি যেন আকসার ভেতরটা আরও বেশি অশান্ত করে দিচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার বিক্রিয়া বা প্রতিক্রিয়া থাকে, কিন্তু এ লোক ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম। তাকে ক্রিয়া দেখালেও সে বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কেন এত জেন্টেলম্যান হতে হবে? কেন? আকসা বুঝে উঠতে পারে না, আর না তো পারে মনকে কোনো বুঝ দিতে। কেন করছেন আমার সাথে এমন? আকসা চিল্লিয়ে উঠল। সৌভাগ্য দরজা বন্ধ ছিল বলে আওয়াজ এই চার দেওয়ালে বাইরে পৌঁছালো না। মেজবা উঠে দাঁড়ালো আকসার মুখোমুখি। ওর ক্লান্ত শান্ত রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে যেন উপহাসের হাসি হাসল। অথচ ভদ্রলোকের মুখশ্রী কতটা শান্ত এবং সরল, দেখে কেউ বলতে পারবে না তার মনে কি চলছে। আসনক আকসা এবার মেজবাহুর শার্টের কলার চেপে ধরল। মেজবা একবার কলার রাখা আকসার হাতটা দেখে নিয়ে তীক্ষ্ণ চাহনিতে ওর দিকে তাকালো। মুখ ওর এখনও যথেষ্ট শান্ত। আকসা তবু ক্ষান্ত হলো না। মেজবাহুর শার্টের কলার ধরে জাকিয়ে বলল, কেন করেছেন আমার সাথে এমন আচরণ? কি শান্তি পাচ্ছেন এসব করে? কি ভুল করেছিলাম আমি যার জন্য এত বড় শাস্তি? বলুন, চুপ করে আছেন কেন? আমি আপনাকে চুপ করে থাকতে দেব না। আপনাকে আজ বলতেই হবে আমার ভুলটা কী ছিল। মেজবা শান্ত অথচ তীক্ষ্ণ স্বরে জবাব দিল, কলার ছাড়ো আকসা, ভদ্রভাবে কথা বলো, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করো। আমার সাথে অভদ্রতামি করো না, মোটেই পছন্দ করি না। কেউ কোনো দিন করার সাহসও করেনি। কারণ কি জানো? কারণটা ভয় নয়, বরং সামনের মানমাটার দাতাকে মোকাবেলা করার দুঃসাহস। অথচ তুমি আজ সেই দুঃসাহসটা দেখিয়েছো। আজ অবধি কেউ আমার অভদ্রতা দেখেনি। তুমিও আমার অভদ্র রূপ দেখতে চেয়েও না, সহ্য করতে পারবে না। আপনি আমাকে শাড়ি কেন দিয়েছেন? আপনার শাড়ি চেয়েছি আমি। আপনি শাড়ি না দিলে আমি মরে যেতাম। তবে শুনে রাখুন, ওই শাড়ি পরতে ঘেন্না লাগবে আমার। পরা তো দূর, জীবনে কোনো দিন শুয়েও দেখব না। আকসা কলার ছেড়ে দিল। ভীষণ ক্লান্ত ও এক পাশে সরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। মেজবা কয়েক মুহূর্তে ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে হঠাৎ চোয়াল শক্ত হয়ে গেল ওর। ও এক থাবায় বিছানা থেকে শাড়িটা উঠিয়ে এনে আকসার সামনে ওর পায়ের কাছে ফেলল। আকসা প্রথমে বুঝতে পারল না কি ঘটতে চলেছে। পর মুহূর্তে কাণ্ডটা ঘটতে দেখে যেন দাঁড়িয়ে থেকেও হুঁশ হারালো ও। মেজবা রান্নাঘরে গিয়ে সেখান থেকে লাইটার এনে দরজা পুনরায় আটকে দিয়ে মিনিট দুয়েকের মধ্যে শাড়িটা আগুন লাগিয়ে দিয়েছে। নতুন শাড়ি, সেই নতুন শাড়িতে এখনও তার নতুনত্ব লেগে আছে। তাজা কিনে আনা শাড়িটা যাতে এখনও নতুন শাড়ির গ্রান লেগে রয়েছে, সেই শাড়ি কিনা মেজবা চোখের সামনে নির্দ্বিধায় পুড়িয়ে দিল। মেজবা দাঁড়িয়ে দেখছে ওর চোখের ভেতরে আগুনের শিখাগুলো যেন ওর ভেতরকার জ্বলতে থাকা আগ্নেয়গিরির প্রতিচ্ছবি হয়ে দপ দপ করে জ্বলছে। আকসা এক দৃষ্টিতে পুড়তে থাকা শাড়িটার দিকে তাকিয়ে আছে, চোখ জ্বলে টুইটুম্বুর। তবে অদ্ভুত ব্যাপার হলো, তার চোখ থেকে গড়িয়ে পড়ছে না, বরং চোখের কোলে বাঁধ দেওয়া নদীতে প্রবাহমান পানির ন্যায় আটকে আছে। শাড়ির এক জায়গায় তখনও পড়েনি। মেজবা পুনরায় সেখানে লাইটার দ্বারা আগুন জ্বালিয়ে দিতে দিতে বলল, যার দেওয়া শাড়ি পরতে এত অহমিকা, তার বাড়ির অন্ন যেন ছুঁয়ে দেখা না হয়, তাহলেই বুঝবো তোমার আত্ম অহমিকা।
আসলেই বাস্তব। কথাটা বলে আবিয়ান ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আকসার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মেঝেতে, হাত দিয়ে আগুনে চাপা দিয়ে জ্বলতে থাকা আগুনটুকু নিভিয়ে দিল। হাত পুড়ল, আগুনের তাপে অসহ্যকর যন্ত্রণা হলো, তবু যেন কোনো কিছু গায়ে মাখল না। ও শুধু চোখের সামনে ভেসে উঠছে মেজবাহর নির্বিকারত্ব, শান্ত চোখ দুটো, আর মাঝে মধ্যে ওই শান্ত চোখে দম্পে ওঠা অগ্নিকুণ্ড। একটি ভুল সারা জীবনের কান্না। এই প্রবাদ ব্যক্তিটি এখন মনে প্রাণে বিশ্বাস করে আকসা। গল্প সীমান্ত রেখা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।